আমি রাহি, জোহের ইহসান রাহি। সকালে নাস্তা করে বসে নয়ন আর রিয়াজ আসবে, কিছু প্রয়োজনীয় কাজ আছে। প্রায় 10টার দিকে রিয়াজ আর নয়ন এলো। আমি, এই ছাগল, এত দেরি কেন? যা বলেছি এনেছিস? নয়ন কিছু ফাইল আমার দিকে এগিয়ে দিল। আমি ফাইলগুলো মনোযোগ দিয়ে দেখলাম। আমি অবাক হয়ে বললাম, নয়ন, সিলেটের অ্যাকাউন্ট এত দুর্বল কেন? নয়ন, ভাইয়া, বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে। আমি, আমাকে বলনি কেন? সেখানকার মানুষদের কী অবস্থা? নয়ন, খুব একটা ভালো না, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। আমি, এই ছাগল, সেখানে কোনো টিম গেছে কি, না সবাই আমেরিকান অতিথির আপ্যায়নের ব্যবস্থায় ব্যস্ত আছিস? রিয়াজ চুপ, কোনো কথা নেই, মাথা নিচু করে বসে আছে। আমি জোরে, তুই চুপ কেন বল? আমার ধমক শুনে পাশের রুম থেকে জেমস বেরিয়ে এলো। জেমস, আমি সব শুনেছি, আমাদের সাধ্যমতো কাজ করছি তো। আমি, তোরা সবাই আরামপ্রিয় হয়ে গেছিস, তোরা এখানে থাক, আমি চললাম। নয়ন আমতা আমতা করে, ভাইয়া, আরিফুল ইসলাম আপনার সাথে দেখা করতে চান। আমি, রিয়াদকে বলো আমি কৃষিকাজ ছেড়ে কংক্রিটের চাষ করতে চাই না, যাও যাও তোমরা। তারা কোনো কথা না বলে উঠে চলে গেল। সায়রা, ভাইয়া, তোমার মন খারাপ? আমি, কেন হবে না, সবাই ইচ্ছে মতো চলা শুরু করেছে, আমি একাই করব আমার কাজ। জেমস, তুই মাথা ঠান্ডা কর, কি হয়েছে বলতো? আমি জেমসের দিকে চেয়ে বললাম, দোস্ত, আমি সায়রাকে তোর হাতে দিতে চাই, তুই না বলবি না প্লিজ? সায়রা লজ্জায় ভিতরে চলে গেল। জেমস, ঠিক আছে, কিন্তু তোর পরিকল্পনা কি? আমি, তুই সায়রাকে বিয়ে করে ওই দিকে চলে যা, ওই দিককার সব দায়িত্ব তোর। এইদিকে ছাগল আর নয়ন সামলে নেবে, এবি আর রাফু বাইরেরগুলো দেখবে। আমি সিলেটে চললাম, সেখানে কেউ নেই। একটি মহিলা কণ্ঠ, কবে যাচ্ছেন? আমি যাব আপনার সাথে। আপনি ছাড়া আমার আর কে আছে? আমার তো কেউ নেই। আমি ফোন বার করে একের পর এক রিং দিতে লাগলাম। ইফা, মীরা, আশা, এশা আর নূরকেও বাদ দিলাম না। সবশেষে মেঘকে রিং দিলাম। মেঘ রিসিভ করতেই আমি বললাম, বোন, ছাগলটাকে বলো কাল আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে, সব দায়িত্ব তার আর নয়নের। মেঘ বলল, জেমস ভাইয়ার বিয়ে? আমি বললাম, ঠিক ধরেছ, তোমার ভাইয়ার বিয়ে, এখন রাখলাম। জেমস আমার দিকে চেয়ে, এত তাড়াহুড়ার কি আছে? আমি এলিনার হাত ধরে জেমসকে বললাম, চল বসি, কথা আছে। আমরা বসতেই আমি জেমসকে বললাম, বড় হুজুরের সাথে আমার দেখা হয়েছিল। তিনি বললেন, বাবা, তোমার ছেলেটিকে আমার কাছে দিও, আমি আমার সব তাকে দিয়ে যেতে চাই। জেমস আমার হাত ধরে বলল, তুই কি এলিনাকে বিয়ে করতে চাস? আমি প্রশ্নাত্মক নয়নে জেমসের দিকে চাইলাম। পরক্ষণে জেমস বলল, দোস্ত, না না, ভুল করিসনি, ভুল করবি কেন? আমি এলিনার দিকে চেয়ে দেখি তার চোখ বেয়ে অশ্রু বয়ে চলেছে। আমি তার চোখের অশ্রু মুছে দিয়ে বললাম, তুমি তো আমার সাথে আর সবার মতো ইমোশনাল গেম খেলবে না? এলিনা অবাক হয়ে আমার দিকে চেয়ে, তার মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর বলল, আমি প্রভাকে চিনি, আর আপনাকেও চিনি। আপনি হয়তো জানেন না আমি আপনার খালাতো বোন। আমি সব জেনে এখানে এসেছি, শুধু আপনাকে চিনতে পারিনি।
আপনার কি প্রভার সাথে কোনো সমস্যা হয়েছে? আমি হো হো করে হাসতে লাগলাম। আমার হাসি শুনে সায়রাও বেরিয়ে এলো। আমি বললাম, সমস্যা হবার জন্য সময়ের প্রয়োজন, আর যে সময় লাগে তার কাছে তো সে সময়ই নেই। বিয়ে হওয়া 12 বছর হয়ে গেছে, কিন্তু খুব জোর 6 মাস আমরা একসাথে থেকেছি। জেমস, তুই চুপ কর দোস্ত, তোকে আর কিছু বলতে হবে না। অ্যালিনা, রাহি একটু একা থাকতে দাও, তার একা থাকা দরকার। যা বলার আমি তোমাকে বলছি। এলেনা, আমার কিছু জানার প্রয়োজন নেই, তিনি যা বলবেন তাই হবে। ভাইয়া, আজ আমি আপনাকে একটি কথা দিলাম, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার বন্ধুর সাথে থাকব। যদি তিনি চান আমাকে ছেড়ে দিতে পারেন, আমি কোনো অভিযোগ করব না। জেমস, না বোন, আর কিছু বলতে হবে না। এতদিনে আমি একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম। আমি ঘর থেকে বের হয়ে বললাম, জেমস, জরুরিভাবে আমাদের সব বন্ধুদের আসতে বল। জেমস বলল, মেসেজ চলে গেছে, সবাই এতক্ষণ রেডি হতে শুরু করেছে। থাকার ব্যবস্থা কোথায় করব ভাবছি। অ্যালিনা, আমাদের পুরো বাড়ি এখন ফাঁকা, শুধু হিরু ছাদে ঘরটিতে আছে। জেমস, আরও জায়গা লাগবে তো? আমি, এবি আর রাফুকে বল, তাদের বাড়ি ফাঁকা পড়ে আছে, সেখানে থাকার ব্যবস্থা হবে। আমি জেমসের কাঁধে হাত দিয়ে বললাম, থাকার ব্যবস্থা তো হলো, চল মার্কেট থেকে ঘুরে আসি। আমরা চারজনে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। সারাটা দিন কেনাকাটা করে প্রায় বিকেলে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দেখি বাড়ি ভর্তি মানুষ। সবাই জেমসকে শুভেচ্ছা জানালো। আমরা সবাই গিয়ে বসলাম। আমি সবার উদ্দেশ্য করে বললাম, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। সবাই চুপ হয়ে আমার দিকে চাইল। আমি এলিনার হাত ধরে বললাম, মাওয়া মির্জা, জান্নাতুল মাওয়া, আমার হবু স্ত্রী। তার ইচ্ছে আমরা কাল বিয়ে করছি। সবাই অবাক হয়ে আমার দিকে চেয়ে। আমি ইভা আর মীরার দিকে চেয়ে বললাম, মাওয়া আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু সে আমাকে খুব ভালো করে চেনে আর খুব ভালোবাসে। সে বলেছে সারাটি জীবন আমার সাথে থাকবে। মাওয়া কখনো আমার সাথে ইমোশনাল গেম খেলবে না। রিয়াজ কিছু একটা বলতে যাবে, মেঘ বাধা দিয়ে বলল, ভাইয়া, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এত জলদি? আমি মীরা আর আশার দিকে চেয়ে বললাম, মাওয়া আমাকে ছাড়া এক্কেবারে থাকতে পারছে না। আমি মাওয়ার দিকে চাইলাম। সে যে এত লাজুক প্রকৃতির আমি জানতাম না। সে লজ্জায় মাথা নিচু করে বসে আছে, যেন একেবারে নতুন বউ। পরদিন খুব সকাল সকাল বিয়ের যাবতীয় কাজ সুসম্পন্ন হয়ে গেল। একই দিনে 3টি বিয়ে। আমি বাদলকে বলে জীবন আর ক্রিস্টিনার বিয়েও দিয়ে দিলাম। দুপুরের ফ্লাইটে আমি আর মাওয়া সিলেট যাচ্ছি। যাবার আগে সবাইকে এক জায়গায় জমা হতে বললাম। আমি সবাইকে লক্ষ্য করে বললাম, আমি একটি বিপদের আশঙ্কা করছি। পাশ থেকে হৃদয় বলল, কেমন বিপদ? আমি হৃদয়ের কাঁধে হাত রেখে বললাম, জানি না, তবে শোনো, তোমাদের জীবন খুব মূল্যবান, তোমাদের অনেক কাজ করতে হবে, গা বাঁচিয়ে চলবে। রিমি, ওই বিপদের সময় আপনি থাকবেন না আমাদের সাথে? আমি, আমার না থাকাই ভালো। রিমি, কেন? আমি, কৃষক মানুষ, চাষ ছেড়ে তোমাদের সাথে থাকলে তোমরা খাবে কি? অনেকেই আমার কথার কিছুই বুঝল না।
আমি বললাম, এই ছাগল, কথাগুলো রেকর্ড করেছিস? আমি বললাম, আমি চললাম। আমি আর মাওয়া সিলেটে পৌঁছেছি। দেখি রাশেদ আর লামিয়া সম্পূর্ণ গ্রাম খুব সুন্দর করে সাজিয়েছে। বন্যার কোনো চিহ্নই নেই। গ্রামের সবাই খুব খুশি আমাদের দেখে। আশপাশের গ্রামের অনেক প্রবীণ লোক এসেছে, সবাই আমাদের দোয়া করে গেল। লামিয়ার বাবা রাতে ভোজের ব্যবস্থা করেছে। ভোজ শেষে আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার ঘরে পৌঁছালাম। তখন প্রায় রাত 11টা। সেখানে এটা অনেক রাত। ওপরে বাড়ি পৌঁছে মামা চারিধারে চেয়ে বলল, এইখানে বেহালাতে করুণ সুর বেজেছে বহুদিন, আজ থেকে বাজবে সুমধুর ভালোবাসার সুর। আমি মাওকে কাছে টেনে নিলাম। অপূর্ব সুন্দর লাগছে তাকে দেখতে। আমি মাওকে বুকের মাঝে নিয়ে বললাম, আমার একটি পুত্র সন্তান দরকার। মাওয়া আমার বুকের মাঝে মুখ রেখে বলল, একটি কেন, আমি যে আরও বেশি চাই।